আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আবারও স্বাগতম। আজকেও একটু লেট হয়ে গেল। আসলে আমার 9টায় লাইভে আসার কথা ছিল, এখন 9:30 বাজে। তো একটু লেট হলেও আজকের ক্লাসটা একটু ব্যতিক্রমী ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং আশা করা যায় অনেক নতুন বিষয় আমরা আজকে জানতে পারবো। আর পাশাপাশি খুব ভালো একটা জার্নি আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। আমরা প্রতিদিনেই আমরা এই লাইভ ক্লাসগুলো পরিচালনা করব। আমাদের আগামী কাল থেকে ম্যাথমেটিক্স ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। নিয়মিত ম্যাথমেটিক্স ক্লাস হবে, ইংলিশ ক্লাস হবে, মানে ইনসেপশন ডাইজেস্টটাকে আমরা ফোকাস করে ক্লাসগুলো করাবো, এবং সকল জবের প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকের ক্লাসটা একটু শুরু করি। আমরা গতকালকে বিশ্বকে চিনুন সহজে, এই টপিকে গতকালকে আমরা একটা ক্লাস করিয়েছি। গতকালকে বিশ্বটার একদম প্রাথমিক যে কথাবার্তা, সেই কথাবার্তাগুলো আমরা বলেছি। এই প্রাথমিক কথাবার্তাগুলো মাঝে আমরা গতকালকে যে কাজটা করেছি সেটি হলো মানে ম্যাপের যে বিভিন্ন মহাদেশগুলো এবং এশিয়া মহাদেশ সম্পর্কে, দেশগুলোর অবস্থান সম্পর্কে আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আরো ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপ মহাদেশটা থেকে বিসিএস পরীক্ষা সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এই কারণে ইউরোপ মহাদেশের দেশগুলোর অবস্থান জানাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভূরাজনীতি বোঝার জন্য। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে একটা 3D পিকচার পৃথিবীর। আমরা গতকালকেও পৃথিবীর এই ধরনের একটা ভিউ দেখেছি। আর এই যে পিকচারটা আমরা দেখছি, এই পিকচারটা হলো এটা হলো ইউরোপ মহাদেশের যে দেশগুলো, ইউরোপ মহাদেশের দেশগুলো এখানে মানে এইরকম আর কি, এইরকম একটা অঞ্চলের মধ্যে ইউরোপ মহাদেশের সবগুলো দেশ রয়েছে। তারপর এই যে ইউরোপ মহাদেশের যে দেশগুলো, সেই সবগুলো দেশের মোটামুটি ভাবে সবগুলো দেশের নাম কিন্তু এখানে নাম সহকারে একটা ম্যাপ আমরা দেখেছি। আজকে আমরা বুঝবো যে এই ম্যাপের মধ্যে কোথায় কোন দেশটি অবস্থান রয়েছে, সেটা যদি আমরা না জেনে থাকি সেটা আজকে আমরা জানবো ইনশাল্লাহ। তো আমরা যদি বেশিক্ষণ না 30 মিনিটস যদি ভিডিওটা মানে আমাদের লাইভ ক্লাসের সাথে সংযুক্ত থাকি, তাহলেই আমরা এই পুরো বিশ্বটা ইউরোপ মহাদেশটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিতে পারবো। তো দেখেন যে ইউরোপ মহাদেশের যে রিজনগুলো আছে, যে একটা হলো পশ্চিম ইউরোপ, তারপর পূর্ব ইউরোপ, মধ্য ইউরোপ, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ আর বলকান অঞ্চল। এই রিজনগুলোর মাধ্যমে ইউরোপ মহাদেশটাকে ভাগ করে ফেলা যায়। আর এই ভাগ করে করে আমরা যদি শিখি, তাহলে আমাদেরও ইউরোপ মহাদেশটা মাথায় রাখা খুব সহজ হয়ে যায়। আমরা কিছুক্ষণ পরে ব্যাপারটা বুঝতে পারবো। এই পশ্চিম ইউরোপের দেশের সংখ্যা আছে হলো 10টি, তারপর পূর্ব ইউরোপের দেশ রয়েছে 9টি, মধ্য ইউরোপের দেশ রয়েছে 5টি, উত্তর ইউরোপের দেশ রয়েছে 5টি, আর দক্ষিণ ইউরোপের দেশ রয়েছে 8টি, এবং বলকান অঞ্চল যেটা, এখানে দেশ রয়েছে 11টি। তো সরাসরি কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোন দেশটি বলকান দেশ নয়, বা নিচের কোন দেশটি বলকান দেশ। তার মানে ইউরোপ দেশ মহাদেশটা থেকে কিন্তু নানান স্টাইলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। তো আমরা একটু যদি সামনে আগাই, এই যে দেখেন এই ইউরোপ মহাদেশের মধ্যে এই যে অংশটা, এই যে অংশটা লাল চিহ্নিত যে অংশটা, এই অংশটার নাম হলো, আমরা যদি ইউরোপ মহাদেশটা কল্পনা করি, তো একটা ম্যাপ সাধারণত কি হবে দেখি আমরা। ম্যাপের ক্ষেত্রে এই উপরের দিকটাকে আমরা বলি উত্তর দিক, আর নিচের দিকটাকে বলি দক্ষিণ দিক। এর পাশে হলো ইস্ট আর এই পাশে হলো ওয়েস্ট। তাহলে এই যে এইটা হলো একদম এই সাইডে রয়েছে, অর্থাৎ এই সাইডে বলতে পশ্চিম দিকে। সুতরাং এই অঞ্চলটার নাম আমরা বলতে পারি যে পশ্চিম ইউরোপ। তো এই পশ্চিম ইউরোপের যে দেশগুলো আছে, যেমন আয়ারল্যান্ড রয়েছে, ইউনাইটেড কিংডমস রয়েছে, ইউনাইটেড কিংডমস এর মধ্যে আবার রয়েছে স্কটল্যান্ড রয়েছে, ইংল্যান্ড রয়েছে, আবার নর্দার্ন আয়ারল্যান্ড রয়েছে, তারপর জার্মানি রয়েছে, বেলজিয়াম রয়েছে, ফ্রান্স রয়েছে, এই সকল দেশ রয়েছে। এই দেশগুলো আমরা ম্যাপের মাধ্যমে মনে রাখবো, পাশাপাশি ম্যাপের পাশাপাশি আমরা এই দেশগুলোর নাম আমরা সরাসরি যদি শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। তো
তো শর্টকাটে যদি মনে রাখি বা একটা কৌশলের মাধ্যমে মনে রাখি, আর পাশাপাশি যদি আমরা ম্যাপটাও দেখি, তো যদি কোনো একটা যদি আমরা ভুলে যাই, তাহলে আরেকটার মাধ্যমে আমরা প্রশ্নগুলো পরীক্ষায় সলভ করতে পারবো। তো আমরা যদি একটু সামনে আগাই, তাহলে আমরা এখানে দেখেন যে এই দেশগুলো হলো সবগুলোই পশ্চিম ইউরোপের দেশ। এই পশ্চিম ইউরোপের দেশগুলো আমরা একটা বাক্যের মাধ্যমে মনে রাখতে পারি। যে মনে করেন যে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হলো যুক্তরাজ্য এবং ফ্রান্স। তো যুক্তরাজ্য আলুর ব্যবসা করে, তো যুক্তরাষ্ট্রে আলু ব্যবসা করে, কিন্তু আলুর দামটা হঠাৎ করে বেড়ে গেছে। তো ফ্রান্সের একজন গর্জিয়াস মহিলা, তার নাম হলো বেলি। তো ফ্রান্সের বেলি তখন আলু কিনতে গিয়ে আলুর দাম যখন দেখে অনেক বেশি, তখন সে আলু বাদ দিয়ে একজোড়া মোজা কিনে নিয়ে আসলো। তো এই কথাটা আমরা এভাবে মনে রাখতে পারি যে যুক্তরাজ্যের আলুর দাম শুনে ফ্রান্সের বেলি মোজা কিনলো। যুক্তরাজ্যের আলুর দাম শুনে ফ্রান্সের বেলি মোজা কিনলো। তাহলে আমরা একটু মিলাই, যুক্তরাজ্য বলতে যুক্তরাজ্য, তারপর আলু, আলু বলতে আয়ারল্যান্ড এবং লুক্সেমবার্গ, তারপর শুনে, শুনে সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস, তারপর ফ্রান্সের বেলি ফ্রান্স, আর বেলি বলতে বেলজিয়াম এবং লিসেনস্টাইন, বে ফর বেলজিয়াম আর লি ফর লিসেনস্টাইন, আর মোজা মোনাকো এবং জার্মানি। তো তাহলে আমরা এই বাক্যটার মাধ্যমে, অর্থাৎ যুক্তরাজ্যের আলুর দাম শুনে ফ্রান্সের বেলি মোজা কিনলো, এই বাক্যটার মাধ্যমে আমরা মোটামুটি এই যে দেশগুলো আছে পশ্চিম ইউরোপের 11টা দেশ আর 10টা দেশ, পশ্চিম ইউরোপের 10টা দেশ, এই 10টা দেশের নাম আমরা মনে রাখতে পারছি। যুক্তরাজ্যের আলুর দাম শুনে ফ্রান্সের বেলি মোজা কিনলো, এই কথাটা যদি আমরা 3-4 বার বলি, দেখবো যে কথাটা মাথার মধ্যে চলে আসবে। আর তারপর যদি আমরা এই যে ম্যাপটা আমরা দেখি, এই যে ম্যাপটা দেখি, আমরা সরাসরি কিন্তু দেশের নামগুলো যদি মুখস্থ করি তাহলে মনে থাকবে না। তা আমাদের মনে রাখার জন্য যে কাজটা করতে হবে সেটি হলো যে এই ম্যাপটা দেখতে হবে এবং পাশাপাশি এই ছন্দটাও বলতে হবে যে যুক্তরাজ্যের আলুর দাম শুনে ফ্রান্সের বেলি মোজা কিনলো। তো এই দুটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে এই পশ্চিম ইউরোপের দেশের নামগুলো আমরা খুব সহজের মনে রাখতে পারবো। আচ্ছা, এখন আমরা এটা তো শিখলাম হলো পশ্চিম ইউরোপের দেশ, অর্থাৎ ম্যাপের একদম এই সাইডে পশ্চিম ইউরোপে। আর এই সাইডটাকে তাহলে আমরা বলতে পারি, এই যে হলুদ চিহ্নিত যে অংশটা, এই অংশটাকে বলতে পারি আমরা পূর্ব ইউরোপ, অর্থাৎ এই সাইড হলো পশ্চিম আর এই সাইড হলো পূর্ব ইউরোপ। তো পূর্ব ইউরোপের দেশগুলো হতে পারে এরকম যে রাশিয়া হতে পারে, এই যে এখানে দেখেন 3টা দেশ রয়েছে, এস্তোনিয়া, লাটভিয়া এন্ড লিথুয়ানিয়া। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এই 3টা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। তো এই বাল্টিক রাষ্ট্রগুলো এই পূর্ব ইউরোপের মধ্যে পড়ছে। তারপর বেলারুশ, তারপর ইউক্রেন, মলদোভিয়া, এই দেশগুলো। তো এই দেশগুলোকে আমরা যদি একটা সূত্রের মাধ্যমে মনে রাখতে পারছি, দেখেন যে এই সূত্রটা, একটা সূত্র মনে রাখবেন যে এই যে 3টা দেশ বাল্টিক রাষ্ট্র, এই বাল্টিক রাষ্ট্র 3টা আমরা মনে রাখতে পারি এইটার মাধ্যমে যে অল বলতে সব, অল বলতে সব, অল রাজা মানে সব রাজা কি করে, আর্মেনিয়া ও ইউক্রেনে মলা ও বেল বিক্রি করে। যে অল রাজা আর্মেনিয়া ও ইউক্রেনে মলা বেল বিক্রি করে। আমরা মনে রাখতে পারছি হবে যে অল ফর এস্তোনিয়া, এরপর তারপর লাটভিয়া, লিথুয়ানিয়া, আর রাজা রা ফর রাশিয়া, জর্জিয়া, আর্মেনিয়া ও ইউক্রেনে মলা বলতে মনে রাখতে পারেন যে মলা মাছ, আর বেল বলতে যে বেল আমরা খাই আর কি। নেড়া মানুষ কিন্তু বেলতলায় যেতে ভয় পায়, যে নেড়া বেলতলায় একবারে যায় বলা হয়। তো মলা বেল বিক্রি করে, তাহলে মলা বলতে মলদোভিয়া এবং বেল বলতে বেলারুশ। তাহলে আমরা পূর্ব ইউরোপের দেশগুলো এর মাধ্যমে মনে রাখতে পারি। পূর্ব ইউরোপের দেশ কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি, অর্থাৎ পূর্ব ইউরোপের দেশ হলো 9টি, আর 10টি দেশ হলো পশ্চিম ইউরোপের দেশ। তা আমরা মোটামুটি 19টি দেশের নাম কিন্তু শিখে ফেলতে পারছি এই 2টা বাক্যের মাধ্যমে। তা আমরা শুধুমাত্র ওই শর্টকাট ধরে শিখবো না, পাশাপাশি কিন্তু ম্যাপটা দেখে দেখে পড়বো। আমার ম্যাপের মধ্যে এই যে দেশগুলোর নাম, আমি যখন দেশগুলোর নামও বলবো এবং পাশাপাশি কিন্তু এটা দেখবো যে ম্যাপের মধ্যে এক্স্যাক্টলি কোন জায়গায় দেশগুলো অবস্থান করছে। তারপর আমরা যদি এই সূত্রটা বলি যে অল রাজা আর্মেনিয়া ও ইউক্রেনে মলা ও বেল বিক্রি করে, এই বাক্যটা বলবো এবং পাশাপাশি এটা মিলাবো আর কি। অল বলতে এস্তোনিয়া, লাটভিয়া,
লিথুয়ানিয়া। যে এইভাবে যদি মিলায় যদি আমরা পড়ি তাহলে কিন্তু মনে থাকবে। তো পড়াশোনা কিন্তু খুবই সহজ যদি আপনি একটু কৌশলী হন, আর পড়াশোনা কিন্তু কঠিন যদি আপনি কৌশলী না হন। অনেকে দেখবেন যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বারবার দেয়, এত পড়ে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারে না, প্রিলিমিনারি পাশ করতে পারে না। আমি আমার জীবনে মোট 7টা বিসিএস এ প্রিলি দিয়েছি, প্রত্যেকটাতে আমি টিকেছি। আমি লিখিত পরীক্ষাও 7বারে উত্তীর্ণ হয়েছি এবং ভাইভা দিয়েছি মোট 7বার, যদিও 2বার ক্যাডার হয়েছি, বাকি 5বার নন ক্যাডার পেয়েছি। তো এই যে বিষয়গুলো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝি আর কি, সেটি হলো যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় টেকার জন্য বা যে কোনো জবের প্রিপারেশন নেওয়ার জন্য, বিসিএস প্রিলিমিনারি বা যে কোনো জবের প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো সকল বিষয়ের একটা মোটামুটি ধারণা রাখতে হবে। অর্থাৎ অ্যাটলিস্ট যেন প্রতিটা সাবজেক্টে আপনি 70% মার্কস ক্যারি করতে পারেন, এই ধরনের একটা প্রিপারেশন থাকতে হবে। 70% প্রিপারেশন মার্কস ক্যারি করার মতো। আপনার কোনো সাবজেক্টে মানে 100% নাম্বার ক্যারি করার দরকার নেই। ধরেন যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বরের পরীক্ষা হয়, আপনি প্রতি সাবজেক্টে যদি 70% করে নম্বর ক্যারি করেন তাহলে হচ্ছে 140 নম্বর আপনি ক্যারি করতে পারছেন। তো এখন পর্যন্ত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু 125 পেলে অবশ্যই চান্স হয়েছে, 120-এও চান্স হয়, 115-তো কখনো কখনো চান্স হয়েছে, আর 36তম 37তম 38তম বিসিএস গুলোতে 110 পেলেও চান্স হয়েছে। তো সুতরাং আপনাকে একটু কৌশলী হয়ে প্রিপারেশন নিতে হবে, তাহলেই হবে কিন্তু। আচ্ছা, আমরা পশ্চিম ইউরোপ শিখলাম, তারপরে এটা হলো পূর্ব ইউরোপ। এবার আমরা একটু সামনে আগাই। এবার দেখেন এই যে মাঝখানে যে অংশটা চিহ্নিত করা আছে, মাঝখানে যে অংশটা, এটা তো হলো পূর্ব ইউরোপ অর্থাৎ পূর্ব দিকে, এটা হলো পশ্চিম ইউরোপ, আর মাঝখানেটা হলো মধ্য ইউরোপ অর্থাৎ মাঝখানে এটা অবস্থান করতেছে মধ্য ইউরোপ। তো এই মধ্য ইউরোপ দেশ কোনগুলো? এই যে পোল্যান্ড, চেকিয়া, এই চেকিয়া বলতে চেক প্রজাতন্ত্র আগে ছিল, যে দেশটার নাম এখন হয়েছে চেকিয়া, তারপর স্লোভাকিয়া, তারপর হাঙ্গেরি, তারপর অস্ট্রিয়া, এই দেশগুলো। তো এই দেশগুলোকে আপনি মনে রাখতে পারছেন যে একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে, সেটা হলো এই যে পোল্যান্ডের ক্যাশ, মানে ক্যাশ মানে টাকা ধরেন আর কি, যে পোল্যান্ডের ক্যাশ, যে পোল্যান্ডের টাকা, এই বাক্যটার মাধ্যমে আপনি মধ্য ইউরোপের সবগুলো দেশের নাম করে মনে রাখতে পারছেন। সেটা হলো কি, যে পোল্যান্ডের বলতে পোল্যান্ড, আর সি ফর চেকিয়া, আর এ ফর অস্ট্রিয়া, এস ফর স্লোভাকিয়া, আর এইচ ফর হাঙ্গেরি। তো এই নামগুলো আপনি পড়লেন, পড়ার পাশাপাশি ম্যাপটাও দেখলেন। এই যখন ম্যাপটা দেখবেন না, এই ম্যাপটা যখন দেখবেন তখন কিন্তু আপনার এই জিনিসটা মাথায় থাকবে যে এক্স্যাক্টলি কোন দেশটার লোকেশন কোথায়। তো পড়াশোনাটা করার কিন্তু একটা সিস্টেম আছে, আপনি শুধু হজবরল হয়ে পড়বেন তাহলে হবে না। আপনাকে পড়াশোনা করার সময় অবশ্যই একটা সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে। এই যে ম্যাপগুলো দেখাচ্ছি, এই ধরনের একটা মানচিত্র আপনার পড়ার টেবিলের সামনে অল টাইম থাকবে। একটা দেশের নাম শোনা মাত্রই আপনার কিন্তু সেই দেশটার রাজধানীর নাম, মুদ্রার নাম, ভাষার নাম, এই জিনিসটা মাথায় আসার কথা। যদি আসে তাহলে আপনার প্রিপারেশনটা রাইট ওয়েতে হচ্ছে বলে আমরা ধরে নেব। আচ্ছা, এখন আমরা দেখেন যে এটা পশ্চিম ইউরোপের দেশ গেল, এটা গেল পূর্ব ইউরোপ, এটা গেল মধ্য ইউরোপ। এখন এই যে অংশটা, এটা উপরের দিকটা কি হয়? উপরের দিকটা হয় সবসময় নর্থ হয়, নিচে হয় সাউথ, এদিকে হয় ইস্ট আর এদিকে ওয়েস্ট। তাহলে উপরের দিকের অংশটাকে আমরা বলতে পারি এটা হলো উত্তর ইউরোপ। অর্থাৎ আমরা পূর্ব ইউরোপের পর পশ্চিম ইউরোপের পর পূর্ব, পূর্বের পর মধ্য, মধ্যের পর এখন উত্তর ইউরোপ সম্পর্কে জানবো। তো উত্তর ইউরোপের দেশগুলো মূলত হলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো মনে রাখার একটা সূত্র আছে, সূত্র বলতে একটা শব্দের মাধ্যমে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোকে প্যাকেট করে ফেলা যায়। সেই শব্দটা হলো ফাইন্ডস। শব্দটা হলো ফাইন্ডস। এই ফাইন্ডস এর এফ ফর কি? এফ ফর হলো ফিনল্যান্ড, এই যে ফিনল্যান্ড, আর আই ফর হলো আইসল্যান্ড, তারপর এন ফর নরওয়ে, ডি ফর ডেনমার্ক, আর এস ফর হলো সুইডেন। অর্থাৎ আপনি সবগুলো দেশের নাম এই একটা শব্দের মাধ্যমে মনে রাখতে পারছেন। একটা শব্দের মাধ্যমে আমরা উত্তর ইউরোপের সবগুলো দেশ কিন্তু প্যাকেট করে ফেলতে পারি। পাশাপাশি যখনই এই দেশগুলোর নাম পড়বেন তখনই আপনি এই রাজধানীর নামটা মুখস্থ করে ফেলবেন। আর মুদ্রা এবং ভাষা সম্পর্কে একটা আমরা ক্লাস নেব, সেই ক্লাসে মুদ্রা এবং ভাষাগুলো আপনি কিভাবে মনে রাখবেন সেটা আমরা শেখাই দেবো ইনশাল্লাহ। এবার আমরা মানচিত্রে আবার যদি দেখি যে এটা হলো পশ্চিম, এটা হলো পূর্ব, এটা হলো মধ্য ইউরোপ, আর এই যে এটা হলো উত্তর ইউরোপ। এখন এই যে গোলাপি চিহ্নিত অংশটা অর্থাৎ পিঙ্ক কালার যে চিহ্নিত অংশটা, এটা একদম নিচে।
এটা হবে দক্ষিণ ইউরোপ। উপরে ছিল উত্তর আর নিচে ছিল দক্ষিণ ইউরোপ। এই দক্ষিণ ইউরোপের দেশ কোনগুলো? এই যে স্পেন, পর্তুগাল, তারপর ইতালি, এই দেশগুলোর নাম আমরা মনে রাখতে পারছি এই যে এই বাক্যটার মাধ্যমে। এই বাক্যটা হলো যে ইপসম একটা কোম্পানি, ধরেন ইপসম কোম্পানি অ্যাশ, অ্যাশ মানে কি ছাই, অ্যাশ সাপ্লাই করে ভ্যাটিকানে। ইপসম কোম্পানি অ্যাশ সাপ্লাই করে ভ্যাটিকানে। তো ইপসম বলতে এখানে চারটা, এই শব্দটার মধ্যে চারটা দেশকে কিন্তু আমরা প্যাকেট করে ফেলছি। অর্থাৎ ই ফর ইতালি, তারপর প ফর পর্তুগাল, স ফর স্পেন, আর ম ফর হলো মাল্টা। আর অ্যাশ, অ্যাশ বলতে অ্যান্ডোরা এবং সাইপ্রাস। সাপ্লাই, সাপ্লাই বলতে স্যান মারিনো, আর সাপ্লাই করে ভ্যাটিকানে। ভ্যাটিকান বলতে ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটি কিন্তু পোপ মারা গেছে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে ভ্যাটিকান সিটির পোপ কবে মারা গিয়েছে। যারা জানেন তারা একটু কমেন্টে লিখে ফেলুন যে ভ্যাটিকান সিটির পোপ কবে মারা গিয়েছে। আচ্ছা, এখন আমাদের পশ্চিম গেল, পূর্ব গেল, মধ্য ইউরোপ গেল, উত্তর ইউরোপ গেল, দক্ষিণ ইউরোপ গেল। এই যে এখন এই যে টিয়া কালারের যে অংশটা, এটাকে বলা হয় বলকান অঞ্চল। বলকান, এই বলকান অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় বলকান অঞ্চল থেকে অসংখ্যবার প্রশ্ন আসছে যে কোন দেশটি বলকান অঞ্চলে বা কোন দেশটি বলকান অঞ্চলের মধ্যে নয়। অসংখ্যবার, বিশেষ পরীক্ষাতেও 2বার আসছে। তো এই বলকান অঞ্চলের যে দেশগুলো, সেটা মনে রাখবো খুব চমৎকার একটা ছন্দের মাধ্যমে মনে রাখবো। ছন্দটা হলো যে করোড়পতি গ্রিসের মনটা সর্বদাই এমবিবিএস পড়ুয়া ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। করোড়পতি গ্রিসের মনটা সর্বদাই এমবিবিএস পড়ুয়া ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। এই করোড়পতি বলতে কি? কোটিপতি মানুষ আর কি। গ্রিস মানে একজন ব্যক্তি, করোড়পতি গ্রিসের মনটা, করোড়পতি বলতে ক্রোয়েশিয়া, আর গ্রিস বলতে গ্রিস, মনটা বলতে মন্টেনেগ্রো, আর সর্বদাই বলতে সার্বিয়া। এমবিবিএস, এম ফর মেসিডোনিয়া, বি ফর বসনিয়া হার্জেগোভিনা, বি ফর বুলগেরিয়া, আর এই এস ফর স্লোভেনিয়া। পূর্ব ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল ফর কসোভো, রোমার জন্য রোমা ফর রোমানিয়া, এবং আকুল, আকুল বলতে আলবেনিয়া। তাহলে আমরা এই বাক্যটার মাধ্যমে আমরা বলকান অঞ্চলের যে দেশগুলো সেগুলো মনে রাখতে পারছি। বাক্যটা হলো করোড়পতি গ্রিসের মনটা সর্বদাই এমবিবিএস পড়ুয়া ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। আর পাশাপাশি আমরা যখন এই দেশগুলোর নাম করবো তখন এই রাজধানীর নামগুলো মুখস্থ করে ফেলবো। মুদ্রার নামটা আমাদের মাথার মধ্যে চলে আসতে হবে, তাহলে আমাদের প্রিপারেশন যা ঠিক পথে যাচ্ছে সেটা আমরা বলতে পারবো। তো এখন দেখেন, এই তো আমরা পুরো ইউরোপ মহাদেশটা কিন্তু শিখে ফেললাম। পুরো ইউরোপ মহাদেশটার মধ্যে আমরা কি কি এতক্ষণ ধরে আলোচনা করলাম তার একটা সামারি দেখি। ধরেন যে প্রথমে আলোচনা করছি পশ্চিম ইউরোপ, তারপর যদি আমরা দেখি, এরপর আমরা আলোচনা করেছি পূর্ব ইউরোপ, তারপর মধ্য ইউরোপ, তারপর উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ, এবং সর্বশেষে আমরা আলোচনা করেছি যে বলকান অঞ্চল। এই পশ্চিম ইউরোপের দেশ ছিল 10টি, পূর্ব ইউরোপের দেশ ছিল 9টি, মধ্য ইউরোপের দেশ ছিল 5টি, উত্তর ইউরোপ 5টি, দক্ষিণ ইউরোপে ছিল 8টি, এবং বলকান অঞ্চলে 11টি। এই মোট 48টি দেশ সম্পর্কে আমরা অবস্থানটা জানলাম। তো আশা করা যায় আজকের যে দ্বিতীয় যে সেশনটা আমাদের ছিল, অর্থাৎ ইউরোপ মহাদেশ সম্পর্কে, আপনারা এই ভিডিওটা শেয়ার করে রাখেন, তাহলে আপনারা পরবর্তীতে টেনে টেনে দেখতে পারবেন যে আসলে ইউরোপ অঞ্চলটা দেশগুলোর নাম আপনারা কিভাবে মনে রাখতে পারবেন। তো আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনাদের সাথে রেগুলার ক্লাস হবে, ম্যাথমেটিক্স ক্লাস হবে। আগামীকাল আমরা ম্যাথমেটিক্স শুরু করব। মানে সব কিছু মাত্র 1000 টাকা পেমেন্ট করতে আমাদের 1000 টাকা পেমেন্টে আপনি সকল কোর্সে আজীবনের জন্য অ্যাক্সেস পাবেন। 1000 টাকায় আপনি বিসিএস এর প্রিপারেশন নিতে পারবেন, তারপর আপনি প্রাইমারি নিতে পারবেন, তারপর নিবন্ধ নিতে পারবেন, এনএসআই নিতে পারবেন, এটিও নিতে পারবেন। সবকিছুর পরীক্ষা আমরা নেই। পাশাপাশি আমাদের ক্লাস তো প্রতিদিন চলবে। প্রতিদিন আমরা একটা করে টপিকে ক্লাস নেবো ইনশাল্লাহ। আগামী মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে সকল জবের যতগুলো ক্লাস দরকার, সকল জবের প্রিপারেশনের জন্য সব ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো মাহি, কি অবস্থা? এদিকে আসো দেখি। তাহলে আমরা একটু দেখাই না, আমরা প্রাইমারি জব সলিউশন গুলো আগামীকাল থেকে দেখাবো না, তাই তো? প্রাইমারি জব সলিউশন গুলো আমরা দেখাবো। দেখবেন যে আপনাদের প্রাইমারি শুধু জব সলিউশন না, সকল জবের জন্য যত ধরনের জবের প্রশ্ন হওয়া সম্ভব সবকিছু আপনাদেরকে শেখানো হবে ইনশাল্লাহ। তো এটা আমাদের অ্যাপটা। তো অ্যাপে অনেকে পেমেন্ট দিচ্ছেন। আমাদের প্রায়
যে প্রাইমারি যে কোর্সটা হবে সেই কোর্সে শতাধিক লোক ইতিমধ্যে আপনার পেমেন্ট করেছেন। তো যারা পেমেন্ট করেন নাই তারা দ্রুত পেমেন্ট করেন। আর এই কোর্সে ভর্তি হলে যে এখানে দেখেন যে এখানে প্যাকেজে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই সেই প্যাকেজে চলে যাবে আর কি। তো তারপর আপনারা সেখান থেকে পেমেন্ট করে আজীবনের জন্য সংযুক্ত হন। আর প্রাইমারি কোর্সে ভর্তি হলেও 48তম বিসিএস যে লং কোর্স সেটাও করতে পারবেন। আবার 47তম বিসিএস যে লিখিত কোর্স আমরা চালু করব, আমাদের একটা অ্যাপ ডেভেলপ হচ্ছে লিখিত কোর্সের জন্য, সবকিছুতে আপনারা সংযুক্ত হতে পারবেন। আর এই যে যারা বোঝেন না যে কিভাবে এক্সামটা দিবেন তাদের জন্য আবার দেখাচ্ছি যে লাইভ এক্সাম বাটনে আপনারা যাবেন। লাইভ এক্সাম বাটনে গিয়ে আপনারা দেখবেন যেখানে যেখানে লাইভ এক্সাম কথাটা লেখা আছে, যে এটিও কোর্সের আওতায় 3টা লাইভ এক্সাম চলছে। আজকে অনেকে ফোন দিচ্ছিলেন যে এটিও কোর্সের আওতায় কিভাবে পরীক্ষা করবেন। এখানে হলো আমরা প্রথমেই এটিও কোর্সের জন্য বিগত বছরের প্রশ্নগুলো পড়ার জন্য একটা প্ল্যান করছি। সেটা হলো যে এটিও কোর্সে যারা ভর্তি হয়েছে ম্যাক্সিমাম বিভিন্ন স্কুলের শিক্ষক, তো শিক্ষকরা যদি সময় কম পায় এই কারণে তাদেরকে আগে বিগত বছরের প্রশ্নগুলো আমরা পড়ানোর চেষ্টা করছি। এখানে দেখেন যে বলা আছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার বাংলা ভাষা ও সাহিত্য 1999 থেকে 2009, অর্থাৎ এই পরীক্ষাটার মধ্যে 1999 থেকে 2009 সাল পর্যন্ত যতগুলো বাংলা ভাষা ও সাহিত্য থেকে প্রশ্ন আসছে সবগুলোই দেওয়া আছে। তো এটা হলো বিগত বছরের প্রশ্ন। তো এইটা যদি আপনি পরীক্ষাটা দেন তাহলে এটিও পরীক্ষায় 2009 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে সেগুলো আপনি জানতে পারছেন। আর এই যে এক্সামটা, এই এক্সামটাতে হলো এই এক্সামটা হলো 2010 থেকে বর্তমান পর্যন্ত যতগুলো এক্সাম আছে বাংলা ভাষা এবং সাহিত্য সবগুলো রয়েছে। এবং এই এক্সামটা যখন টাইম শেষ হয়ে যাবে, আমরা সাধারণত 24 ঘন্টা রাখি। আর যেহেতু গতকাল থেকে কোর্সটা শুরু হয়েছে এই কারণে আমরা লাইভটা আগামীকাল পর্যন্ত রাখবো। তো লাইভ এক্সামটা যখনই আর্কাইভে যাবে তখনই কিন্তু এই এক্সামটা মানে আমরা মেরিট লিস্টে তখনই মেরিট লিস্টটা অটো ক্রিয়েট হবে। তো মেরিট লিস্টটা কোথায় গিয়ে দেখবেন, এই যে মেরিট লিস্ট এখানে মেরিট লিস্টে গেলে এইখানে আমরা মেরিট লিস্টগুলো দেখতে পাবেন, বিভিন্ন পরীক্ষার মেরিট লিস্টগুলো। আর যে এক্সামগুলো আমাদের আর্কাইভে আছে এই আর্কাইভের এক্সামগুলো কিন্তু ওই যে এই জায়গাতে রয়েছে। যেমন যে 100 দিনের বিশেষ পরিস্থিতির যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে সবগুলো কিন্তু এখানে রয়েছে। তারপর জব সলিউশন বিসিএস এর জন্য যেগুলো নেওয়া হয়েছে সেগুলো দেওয়া আছে এখানে। তারপর যেমন এখানে দেখেন যে আমরা এখানে প্রবেশ যদি করি তাহলে বিশেষ পরীক্ষা এই যে সবগুলো প্রশ্ন কিন্তু এখানে আছে। তারপর ইনসেপশন ডাইজেস্ট নিউ এক্সাম ব্যাচ চলছে, অর্থাৎ ডাইজেস্ট ব্যাচে যারা যেগুলো পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে লাইভে থেকে চলে গেছে সেগুলো কিন্তু যারা আপনার পরে সংযুক্ত হয়েছেন অনেকে বলেন যে এগুলো কোথায় পাবো, তো সেগুলো কিন্তু পাবেন এরকম আর্কাইভের মধ্যে পাবেন, আর্কাইভের মধ্যে পাবেন। আর এই বাংলা সাহিত্য যে নামটা আছে এখানে বাংলা সাহিত্যের এক্সামগুলো যেগুলো নাম আছে সেগুলো আছে, ইংরেজি সাহিত্যের ক্ষেত্রেও সেম। তারপরে শিক্ষক নিবন্ধনের আমাদের কোর্স শুরু হবে, সেক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের পরীক্ষাগুলো এই বাটনটাতে হবে, মানে আর্কাইভে থাকবে এখানে আর লাইভের গুলো লাইভে থাকবে। তারপর 35,000 প্রশ্ন পাঠ কম্পিউটারের এক্সাম চলছে, আমরা এখানে নোটগুলো দিয়ে দিছি। আমরা নোটগুলো একটু দেখি নোটগুলো কোথায় আছে। আমাদের নোটগুলো কিন্তু সবচেয়ে বেশি কোয়ালিটি সম্পূর্ণ। যত অনলাইন প্ল্যাটফর্ম আছে আপনি মিলাই দেখবেন আমাদের নোটের চেয়ে সমৃদ্ধ নোট আর কারো নোট নেই, এত ভালো নোট কোথাও পাবেন না। তো সেক্ষেত্রে 35,000 প্রশ্ন পাঠ আন্তর্জাতিক বিষয়গুলির এক্সাম যদি আপনি ডাউনলোড করতে চান তো সেখানে পেমেন্ট করার পর এইখানে টাচ করলেই এই যে এরকম একটা বাটন আসবে যে ডাউনলোড নোট, তারপর ইয়েস আমরা ক্লিক করলেই এই নোটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, নোটটা ডাউনলোড হয়ে গেল। যদি ডাউনলোড হয় তাহলে কিন্তু এই ধরনের একটা ফোল্ডার দেখাবে, সবুজ ফোল্ডার। আর যেগুলো ডাউনলোড হয়নি সেগুলোর মধ্যে এই ধরনের তীর চিহ্ন, এই ধরনের চিহ্ন দেখাবে। তো এটা এর অর্থ হলো এটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর সেটা যাবে কোথায়, আপনার ফোনে যে ফাইল ম্যানেজার আছে, আমাদের এখানে বোর্ডের মধ্যে ফাইল ম্যানেজার কি নামে আছে, আমাদের ফাইল ব্রাউজার নামে একটা বাটন আছে, না বাটন বলতে অ্যাপ আছে। তো এর মধ্যে আমরা পাবো ডকের মধ্যে, আপনারাও আপনার ফোনের মধ্যে ডকের মধ্যে পাবেন। আর এর মধ্যে যে ডাউনলোডেড এই যে ইনসেপশন নামে ফোল্ডার তৈরি হলো, এইখানে এই যে আমি কিছুক্ষণ আগে যেটা ডাউনলোড দিলাম সেটা এখানে ডাউনলোড হলো। তারপর আমরা এটা ওপেন করে ফেলবো। ওপেন করার পর আমরা কাঙ্ক্ষিত নোটটা পেয়ে যাবো। সবগুলো কিন্তু এই ফোল্ডারের মধ্যে এসেই জমা হবে, আপনারা দেখলেই পাবেন। আর আপনারা খেয়াল করবেন যে ইনসেপশনের মতো এত কোয়ালিটি সম্পন্ন নোট কারো নেই। আমরা 100% কোর্সের আমরা নোট দিয়ে থাকি। এই যে আমাদের নোটগুলো, এটা বাগধারার নোট।
তো যাই হোক, তো আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ মাহি ম্যাথমেটিক্সের ক্লাস শুরু তাই না? মাহি আমাদের প্রথম দিকে ম্যাথমেটিক্সের ক্লাসগুলো নিবে। কাল থেকে রেগুলার ম্যাথমেটিক্সের ক্লাস হবে। আর ম্যাথমেটিক্সে যাদের উইকনেস আছে, যারা প্রাইমারি, বিসিএস, তারপর হচ্ছে নিবন্ধন পরীক্ষায় যারা ম্যাথে 100 পেতে চান, এমনভাবে ম্যাথড শেখানো হবে যাদের জীবনে মানে এক্সাম হলে যেন ম্যাথ ভুল না হয় এবং খুব স্পিডে যেন ম্যাথ করা যায়, সেই মেথডেই শেখানো হবে। ওকে, তো আজকের লাইভ আমাদের এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আবারও দেখা হবে। আগামীকাল ইনশাল্লাহ ম্যাথ ক্লাস নিয়ে আসছি। তো আগামীকাল সবাইকে আবার লাইভ ক্লাস উপভোগ করার আহ্বান থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।